বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এর আগে ব্রাজিল 1958 এবং 1962 ব্যাক টু ব্যাক দুবার বিশ্বকাপে শিরোপা জিতেছিল। আর্জেন্টিনা সেই কাজটা কি তারা করতে পারবে? 2022-এর পর 2026 টানা দুটা বিশ্বকাপের ট্রফি জেতার সুযোগ রয়েছে আলবিসেলেস্তেদের ভার্সেস স্পেন। আর লিওনেল স্কালোনি দাঁড়িয়ে রয়েছেন এক ইতিহাসের সামনে। যদি তিনি বিশ্বকাপটা জিততেই পারেন, আর্জেন্টিনাকে তিনি যদি বিশ্বকাপটা জেতাতেই পারেন, তাহলে 1934 আর 38-এ ইতালিয়ান কোচ ভিত্তোরিও পুজ্জোর পরে তিনি হবেন মাত্র দ্বিতীয় কোচ বিশ্বকাপের ইতিহাসে যিনি বিশ্বকাপের শিরোপাটা ধরে রাখতে পেরেছিলেন। এমন সব ঐতিহাসিক সমীকরণের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা লিওনেল মেসিও বটে। লিওনেল মেসি বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে স্টার্ট করতে যাচ্ছেন, যদি তিনি স্টার্টিং 11-এ থাকেন। মানে থাকারই কথা, না থাকার কোনো কারণ আসলে সেভাবে নাই। আর লিওনেল মেসি যদি বিশ্বকাপটা জিতে ফেলেন, তাহলে হবে সে আরও এক রেকর্ড। অমরত্ব দেবেন তাহলে লিওনেল মেসি। কিন্তু প্রতিপক্ষ হচ্ছে স্পেন, এইবারের টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটা, সবচেয়ে ভালো দলটা। আর্জেন্টিনার কাজ কঠিন, আর্জেন্টিনার কাজ মহা কঠিন। সেই মহাকঠিন কাজের আগে ম্যাচ ডে -1 রাতের বেলা আর্জেন্টিনা টিম তাদের ফুল কোচিং স্টাফ, ফুল কোচিং প্যানেল, সব প্লেয়ার, ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে যারা এখানে আছেন কুকার থেকে শুরু করে হচ্ছে গিয়ে বল বয় সবাইকে নিয়ে তারা হচ্ছে গিয়ে টিম ডিনারটা একসাথে করেছে এবং সেখানে তাদের টার্গেটটাও সেট করা হয়েছে, সেটা হচ্ছে স্পেনকে হারিয়ে বিশ্বকাপের এই ফাইনালটা জয়। এবং এই যে ফাইনালের স্কোয়াড, লিওনেল স্কালোনি সেমিফাইনালের পর খুব বেশি আসলে তার মন মতো প্র্যাকটিস তিনি করাতে পারেন নাই। ম্যাচ ডের পর আমরা দেখলাম একদিন তিনি আটলান্টায় প্র্যাকটিসটা করলেন, তাও সেটা ছিল মেইনলি আসলে রিকভারি সেশন। এরপর তো যখন এখানে আসলেন, সেখানের পর থেকেই তো আসার পর থেকেই তাদের একটার পর একটা বাধা, অনেকগুলো বাধা তাদের পার হতে হয়েছে, কিন্তু বাধা পার হয়েই বিশ্ব চ্যাম্পিয়ন আপনাকে হতে হয়। তবে আর্জেন্টিনা এখনো পর্যন্ত যেসব বাধা উতরে গেল, মানে বিশ্বকাপের শুরু থেকে যদি আমরা আসি, প্রথম ম্যাচ লিওনেল মেসি করলেন হ্যাট্রিক, আলজেরিয়ার বিপক্ষে অনুমিত জয় আর্জেন্টিনা পেল। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা 2-0 গোলে জিতলো, কিন্তু লিওনেল মেসিকেই ম্যাচটা জেতাতে হলো। তৃতীয় ম্যাচ লিওনেল মেসি পরে বদলি হিসেবে নামলেন জর্ডানের বিপক্ষে, আর্জেন্টিনা 3-1 গোলে জিতলো। কেপ ভার্দের সঙ্গে রাউন্ড অফ 32 এর ম্যাচে নাটক জমিয়ে এরপরে আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এ উঠলো। সেখানেও তাদের প্রতিপক্ষ ছিল ইজিপ্ট। বিশ্বকাপের বিদায় ঘন্টা প্রায় বেজে গিয়েছিল আলবিসেলেস্তেদের। এরপরে সেখান থেকেও লিওনেল মেসি টেনে তুললেন এই দলটাকে। এরপরে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড 10 জনের দলের বিপক্ষে আর্জেন্টিনা গোল করতে পারছিল না। এই ম্যাচেও এক্সট্রা টাইমে গিয়ে আর্জেন্টিনা ম্যাচটা বের করেছে। এরপরে ইংল্যান্ডের বিপক্ষে বরং আর্জেন্টিনার বিশ্বকাপের নকআউট ফেজে যতগুলো ম্যাচ ছিল, তার ভেতরে সম্ভবত সেরা ম্যাচটা, সেরা পারফরমেন্সটা আমরা দেখেছি, স্পেশালি সেকেন্ড হাফ। এবং সেকেন্ড হাফের পুরোটাই ছিল লিওনেল মেসি ময়। এবং আমি আপনাকে বলছি, যদি আর্জেন্টিনা বিশ্বকাপটা ধরে রাখতে চায়, তারা যদি বিশ্বকাপ জিততেই চায়, তাহলে এই স্পেনের সুসংহত, সুগঠিত এবং দারুণ পরিকল্পনা মাফিক যত বিশেষণ আছে, সুপরিকল্পিত যাহা যাহা বিশেষণ আমরা ব্যবহার করে থাকি খুব ভালোর ক্ষেত্রে, আদর্শ, এই দলের বিপক্ষে যদি আর্জেন্টিনাকে জিততে হয়, তাহলে যে একটা সুযোগ, সেই একটা সুযোগের নাম হচ্ছে লিওনেল আন্দ্রেস মেসি। যখন যে দলে লিওনেল মেসি থাকেন, সেই দলের সুযোগ সব সময় থাকে। এবং এই বিশ্বকাপ ফাইনালের সমীকরণে এসেও আমি বলছি পার্থক্য হচ্ছে লিওনেল মেসি ভার্সেস স্পেন। এটা আসলে স্পেনের কোচও জানেন, স্পেনের পুরো দল জানেন এবং পুরো বিশ্বেই জানে যে এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনার মেইন নিউক্লিয়াসের পাওয়ার পয়েন্টে, যদি বলি নিউক্লিয়াস পাওয়ার প্ল্যান্ট, সেটাও হচ্ছে গিয়ে লিওনেল মেসি। তো এটা ছাড়া আর্জেন্টিনা আসলে কোনো উপায় নেই। মেসি যেদিন খেলছে এবারের বিশ্বকাপে, আর্জেন্টিনা খুব ইজিলি ম্যাচগুলো বের করতে পারছে। লিওনেল মেসি যখন ফর্মে আসছেন, দেখেন ইংল্যান্ডের এগেনস্টে ম্যাচটাতেও ফার্স্ট হাফটা লিওনেল মেসির একরকম গিয়েছিল, কিন্তু সেকেন্ড হাফে যখন তিনি তার মেশিনটা অন করলেন, তখনই হচ্ছে আর্জেন্টিনা সেই যে ছোটা শুরু করলো, ইংল্যান্ডকে শেষ পর্যন্ত নাস্তানাবুদ করে তারা এবারের জায়গাটায় আসলো। কিন্তু আর্জেন্টিনার জন্য কনসার্নের যে জায়গাটা আপনি খেয়াল করে দেখেন, আর্জেন্টিনা প্রথম দুটা ম্যাচের পর, দ্যাট মিনস আলজেরিয়া এবং অস্ট্রিয়ার এগেনস্টে ম্যাচটার পর, আর্জেন্টিনা যতগুলো ম্যাচ খেলেছে, ওই জর্ডান থেকে শুরু করে ইংল্যান্ড পর্যন্ত, প্রতিটা ম্যাচে আর্জেন্টিনা গোল কনসিড করেছে। আর্জেন্টিনার গোল কনসিড এবারের বিশ্বকাপে 7টা। দ্যাট মিনস আর্জেন্টিনার ডিফেন্ডিং লাইনে অনেক মিসিং পাজল কিন্তু রয়েছে, যেইটা স্পেনের মতো টিম ইজিলি আসলে তারা নেগোশিয়েট করতে পারে। স্কালোনিকে ওই গ্যাপগুলো আলটিমেটলি ফুলফিল করতে হবে, কারণ মেসি তো নেমে আপনাকে ডিফেন্ড করে দেবেন না। আর্জেন্টিনা আমার কাছে মনে হয় যে গোল হজম করবেই। আর্জেন্টিনা গোল হজম না করে স্পেনের সঙ্গে খেলাটা খুব কঠিন। আপনি যদি ধরে নেন যে গোল হজম তারা করবে, সেই ক্ষেত্রে আর্জেন্টিনা আসলে কি করবে? মানে আর্জেন্টিনাকে তাদের চেয়ে বেশি গোল দিতে হবে। মানে আর্জেন্টিনা আর স্পেনের এই বিশ্বকাপ ফাইনালকে আপনি দুই ভাবে বাঁধতে পারেন। একটা হচ্ছে আর্জেন্টিনা, যারা একটা টিম বটে,
এবং টিম হিসেবে তারা বিশ্বকাপ ফাইনালে উঠেছে, তারা ডিজার্ভিংলি ফাইনালে উঠেছে। কিন্তু এই টিমটার মূল ঘটনা হচ্ছে লিওনেল মেসি। মানে স্পেনের যেমন একটা দল, তারা যে কেউ মিলে একটা দল গঠন করেছে এবং তারা ওই দলের দলীয় বিশ্বাসে তারা সবাই বিশ্বাসী। কিন্তু আর্জেন্টিনা অন্যরকম, আর্জেন্টিনা হচ্ছে সবাই মিলে লিওনেল মেসিতে বিশ্বাসী। এবং এখনো আপনি দেখবেন মানে 22 তো 22, 26-এ এসেও আর্জেন্টিনার যে প্লেইং স্টাইল পুরোটাই লিওনেল মেসি নির্ভর। এবং আমরা প্রায় সময় বলি যে এই আর্জেন্টিনা অনেক বেশি মেসি নির্ভর, অতি নির্ভর। এখন মেসি নির্ভরতা ছাড়া আপনার দলে যদি মেসি থাকেন, আমার ধারণা মেসি যদি স্পেনে থাকতেন তাহলে স্পেনও হয়তো মেসি নির্ভর দলই হতো। এখন তো আর কারো মনে সেই সংশয় থাকার কথা না যে আমরা আসলে ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা ফুটবলারটাকেই সম্ভবত দেখছি, এবং এখন সেরা সেটা ফর্মেই দেখছি। সেরা ফর্মেই দেখছে। এবং আমাদের সামনে লিওনেল মেসি যেভাবে তার গল্পটা তুলে ধরলেন, তার জীবনের গল্পটা আমাদের জীবদ্দশায়, তা দেখে আসলে আমরা নিজেরাই ধন্য। এবং ওইখানে তিনি ফাইনালে জিতুন আর নাই জিতুন, যাই ঘটুক না কেন, লিওনেল মেসিকে নিয়েই আপনার কথা বলতে হবে এই ফাইনালে এসেও। আর্জেন্টিনা তাদের ওই প্লেইং স্টাইলটাই রাখবে। মানে প্লেইং স্টাইল আসলে কি? প্লেইং স্টাইল হচ্ছে তারা স্পেনের বিপক্ষে মাঝখান দিয়ে স্পেনের মিডফিল্ডের ভেতর দিয়ে ভেদ করে তারা খেলার চেষ্টা করবে। এই জায়গাতেই আসবে আর্জেন্টাইন মিডফিল্ডারদের টেকনিক্যাল অ্যাবিলিটির প্রসঙ্গ। তারা যদি সেখানে রুইজ, রদ্রি অথবা নেমে আসা দানি ওলমো তাদের সঙ্গে আউট পারফর্মড হয়ে যান, তারা যদি আউটপ্লেড হয়ে যান, তাহলে অন্য পাশে লিওনেল মেসি বড্ড একা পড়ে থাকবেন। মেসির ওই সার্ভিসটা প্রয়োজন হবে যে অ্যাটলিস্ট অ্যাটাকিং থার্ডে গিয়ে তার বলটা পাওয়া। এবং একবার যখন আর্জেন্টিনা অ্যাটাকিং থার্ডে বলটা পাচ্ছে, মানে টার্গেটটা আসলে কি? লিওনেল মেসি যদি বলটা পান রাইট সাইডেও কথার কথা, সেই ক্ষেত্রে মেসি যেটা চেষ্টা করেন, মেসি কারোর সঙ্গে কম্বিনেশন প্লে করার চেষ্টা করেন। এবং কম্বিনেশন প্লের পরে সেই গদবাঁধা নিয়ম যে মেসি বক্সের আশপাশ থেকে একটা শট নেবেন বা একটা পাস দেবেন হাফ স্পেসে বা একটা থ্রু পাস খেলবেন কারোর জন্য, ওই একই ছকেই আর্জেন্টিনা খেলছে। এবং বিশ্বকাপের এই ফাইনালে এসে এই ছক পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই বললেই চলে। তবে মিডফিল্ডে একটা পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তনটা হচ্ছে লাস্ট ম্যাচ যিনি আসলে খেলেছিলেন সিমিওনে, তাকে হয়তোবা লিওনেল স্কালোনি চেঞ্জ করলেও করতে পারেন, যেহেতু অপোনেন্ট হচ্ছে গিয়ে স্পেন। সেই স্পেনের হিসেব করে এই ম্যাচটা আবারও রড্রিগো ডি পলকে স্টার্টিং 11-এ দেখা গেলেও যেতে পারে। ওই একটা পরিবর্তন ছাড়া খুব বড় ধরনের ম্যাসিভ কোনো চেঞ্জ লিওনেল স্কালোনি হয়তোবা করবেন না। দ্যাট মিনস হচ্ছে আপনার এই তালিয়াফিকো, মলিনা, লিসান্ড্রো এবং একই সাথে কুতি রোমেরো, এমিলিয়ানো মার্তিনেজ তো রয়েছে মিডফিল্ডে, লিয়ান্ড্রো পারেদেস তো রয়েছেন, ম্যাকালিস্টার, এনজো এবং রড্রিগো ডি পল। আর সামনে লাউতারো তো পরে নামবেন, আলভারেজ এবং লিওনেল মেসি। এইটা মোটামুটি একটা ফিক্সড লাইন আপ হিসেবে আমরা ম্যাচের আগের দিন রাত পর্যন্ত ধরে রাখতে পারি। এইখানে আমার মনে হয় যে এমিলিয়ানো মার্তিনেজের এখনো এই বিশ্বকাপে নিজের মতো করে দেখানোর সুযোগ হয়তো সেভাবে আসেনি, যেমনভাবে আপনি এমিলিয়ানো মার্তিনেজকে চেনেন। মানে এমিলিয়ানো মার্তিনেজের ওই সেভটা, কোলোমুয়ানিকে যে সেভটা করেছিলেন 123 মিনিটে, ওই সেভটা তো আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছে। বিশ্বকাপ জিততে গেলে গোলকিপারের একটা ম্যাসিভ পারফরমেন্স লাগে। এবং আপনি নিশ্চিত থাকেন হয় উনাই সিমন অথবা এমি মার্তিনেজ, কোনো একজন গোলকিপারের সেই জায়গায় নামতে হবে। যদি আপনি দলের হিসাব করেন, যেহেতু আর্জেন্টিনা এমনভাবে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত এসে মরতে মরতে বেঁচে যাওয়া এবং সেখান থেকে আর হারানোর কিছু না থাকা, এবং এখন আর্জেন্টিনার মনে ওই বিশ্বাস থাকার কথা শেষ পর্যন্ত যে আমরা শেষের আগে হারি না। এখন এই প্রত্যয় যদি আপনার ভেতরে থাকেও, এই প্রত্যয়ে আপনার প্রতিপক্ষ হচ্ছে একটা সেট ধনী সাম্রাজ্য, যারা আসলে কখনোই হারে না বা হারতে চায় না, সেই স্পেন দলের সঙ্গে আপনার গোলকিপারের একটা বড় ধরনের কন্ট্রিবিউশন প্রয়োজন হতে পারে। এবং এমিলিয়ানো মার্তিনেজ যদি ওরকম গোটা অ্যাটলিস্ট একটা বা দুইটা ওই রকম, মানে আপনি ধরে রাখতে পারেন যে আর্জেন্টিনা ডিফেন্স লাইনের ভেতর দিয়ে এরা যাবে, স্পেন এটা করবেই। স্পেন প্রচুর সাইডওয়েজ পাস খেলবে, তারা ধৈর্য ধরবে, আর্জেন্টিনার ডিফেন্সকে ব্রেক করবে। ওই জায়গায় শেষ শিল্ড, আপনার শেষ অস্ত্র হচ্ছেন এমি মার্তিনেজ। ভরসা আর্জেন্টিনার সমর্থকদের এইভাবে করতে হতে পারে। এখানে একটা সুবিধা যেটা আপনার হয়েছে, এমিলিয়ানো মার্তিনেজ গ্রুপ স্টেজের ফার্স্ট ম্যাচগুলো যেভাবে স্টার্ট করেছিলেন, তারপর ম্যাচ বাই ম্যাচ এমিলিয়ানো মার্তিনেজের কাছ থেকে 2022-এর মতো পারফরমেন্স আস্তে আস্তে আর্জেন্টিনা পাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, আজকে যখন আমরা ফিফার টেকনিক্যাল ব্রিফিংটা কভার করছিলাম, সেখানে গোলকিপারদের নিয়ে কথা হচ্ছিল।
কি 2022 এবং 2026-এর পরিবর্তনের কথা বলা হচ্ছিল, এবং সেখানে ওই 2022 সালের ওই 120 মিনিটস প্লাসের পর কোলোমুয়ানির ওই শটটা আটকানোর এমিলিয়ানো মার্তিনেজের সেই সেফটার কথা 4 বছর পর ফিফার টেকনিক্যাল এন্ড থেকেও তারা তুলে ধরেছে, যেভাবে তিনি ওটাকে আটকেছিলেন, অনেকটা এক্স ফ্যাক্টরের মতো জিনিসটা আসলে কাজ ওইখানে করেছিল। হ্যাঁ মানে ওই ব্লকিং, এই এক্স ব্লক ছিল ওই আর কি, সেটা জিনিসটা কেন এখনো হচ্ছে বিশ্বকাপে স্যাম্পল বাড়ছে। হিসেবে রয়ে গেছে। এমিলিয়ানো মার্তিনেজ সেই ওই লুসাইলটা ফিরিয়ে আনতে চাইবেন নিউ জার্সির সেই স্টেডিয়ামটা, এবং সেটা হতে পারলে আর্জেন্টিনার ওই মানে দুর্বলই যদি বলি, মানে একটু হলেও দুর্বল রক্ষণের নিচ থেকে ওই একটা লিডারের জায়গাটায় তিনি আসলে কমিট করতেই পারবেন। আর আর্জেন্টিনার জন্য আমার কাছে মনে হয় যে সাবস্টিটিউশন খুবই ইম্পর্টেন্ট, মানে সাব হিসেবে আর্জেন্টিনার পরিবর্তন করে দিতে পারেন ফুটবলার, এরকম যদি একটা নাম নেওয়া যায় এই মুহূর্তে সেটা লাউতারো মার্তিনেজ। তাদের জন্য খুবই ভালো খবর যে লাউতারো মার্তিনেজ সময় মতো ফর্মে ফিরেছেন, এবং এই ধরনের প্লেয়ার আপনি যখন বদলি হিসেবে নামাবেন তখন আর্জেন্টিনার জন্য এটা একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। ইউলিয়ান আলভারেজ গত কয়েকটা ম্যাচ ধরে আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও শেপে ফিরেছেন, ওই একটা গোলের পরে আত্মবিশ্বাসও তার থাকার কথা। লিওনেল মেসিকে তাদের সঙ্গ দিতে পারতে হবে, এরপরে বাকিটা লিওনেল মেসির ওপরে, যে মেসিকে আসলে রদ্রি কি করে আটকে রাখতে পারেন, বা মেসিকে স্পেন আসলে আটকে রাখতে পারে কিনা। স্পেনের সেই ব্যাপারটাই আমরা আলোচনা করব স্প্যানিশ বিশ্লেষণের পার্টে। স্পেন অপরাজেয়, স্পেন অপরাজিত, স্পেন কি হারে না? আর্জেন্টিনা কি স্পেনকে হারাতে পারবে, নাকি স্পেন তাদের ডমিনেশন দেখাবে? ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালের পরে স্প্যানিশ টিমটা সম্পর্কে কারো মনে যদি কোনো সংশয় বা সন্দেহ থেকে থাকতো, আমার মনে হয় সেটা সম্ভবত পুরোপুরি দূর হয়ে যাওয়ার কথা। আর এই স্পেন টিম 37 ম্যাচ আনবিটেন থেকে নামছে তারা আর্জেন্টিনার বিপক্ষে খেলতে বিশ্বকাপের ফাইনালে, এবং এই আনবিটেন রান একটা রেকর্ড। দে লা ফুয়েন্তে এই রেকর্ডের অধিকারী, এই স্প্যানিশ টিম এই রেকর্ডের অধিকারী। তার মানে এই না যে তারা এক্সট্রা টাইমে ম্যাচ হারে নাই, তারা অবশ্য এক্সট্রা টাইমে ম্যাচ হেরেছে, কিন্তু 37 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে যখন আপনি খেলতে নামেন বিশ্বকাপের ফাইনালে, এটা তো একটা এক্সট্রা কনফিডেন্স দেয় আপনাকে। ইনভিনসিবল একটা ওয়ার্ল্ড কাপের ট্রফি যে তার সামনে রয়েছে স্পেন, অথচ এই স্পেনের শুরুটাই দেখেন, যখন তারা প্রথম ম্যাচটা ড্র করলো পুচকে কেপ ভার্দে, তখন কেপ ভার্দেকে আসলে সবাই পুচকেই বলতো, ওই প্রথম ম্যাচের আগে সেই কেপ ভার্দের সাথে তারা ড্র করলো, তখন বলা হচ্ছিল স্পেন আর কি করতে পারবে, এদের দ্বারা আসলেই হবে না। বাট 2010-এর মতো আরেকটা চিত্রনাট্য আমরা অন্তত 2026-এ এসেও দেখার সামনে দাঁড়িয়ে আছি, যদি স্পেন সেই কাজটা করতে পারে। এরপর তারা সৌদি আরবকে হারলো, উরুগুয়ের সাথে নার্ভি ম্যাচ ছিল, মাত্র 1-0 গোলে জিতলো। বাট দিন শেষে তাদের আরো পরিণত ফুটবলটা বোঝা গেল এই নকআউট স্টেজ থেকে, তারা যখন আলটিমেটলি খেলাটা শুরু করলো। আপনি বলতে পারেন যে নকআউট স্টেজে কিভাবে বুঝলেন? বেলজিয়ামের সাথে তো হচ্ছে গিয়ে তারা একদম এক্সট্রা টাইমে যে ম্যাচ সিল করলো, পর্তুগালের সাথে তারা এক্সট্রা টাইমে যে ম্যাচ সিল করলো, ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে আগে এক্সট্রা টাইম না, ইনজুরি টাইমে যে সেটা করলো। অস্ট্রিয়ার সাথে খুব কনভিন্সিং যে বড় জয় পেয়েছে সেইটাও না। বাট দিন শেষে এই স্পেনের খেলা একটা সুপরিকল্পিত, যেটা বলছিলেন ছকের মধ্যে আঁকা, কারণ এই দলের ফুটবলাররা জানেন তাদের হচ্ছে কোন মোমেন্টে কি করতে হবে। আপনি যদি বলটা পান তখন আপনি কাকে দেবেন ওই সাইডওয়েজ পাসগুলো, আপনার ওখানে হচ্ছে অনেকটা মুখস্থ বিদ্যার মতো স্পেন সেটা মাঠে রেপ্লিকেটও করতে পারছে। স্পেনের এই সাফল্যের পেছনের কারিগর দে লা ফুয়েন্তে, তাকে দায়িত্ব দেওয়ার পর থেকে তিনি এই দলটাকে পুরোপুরি পাল্টে দিয়েছেন, এবং এই দলে তিনি বিশ্বাস করেন একটা ফ্যামিলির কথা, মানে লা ফ্যামিলিয়া, যেটা আর্জেন্টিনার ভেতরেও আছে। আর্জেন্টিনার ফুটবলাররা বহুদিন ধরে একসঙ্গে আছেন, একই দল নিয়ে প্রায় বিশ্বকাপে আবারও এসেছেন লিওনেল স্কালোনি, এটা যেমন একটা শক্তির কথা, স্পেনের এই দলটা আর একটা শক্তির কথা। মানে এই স্পেনের বহু ফুটবলার আন্ডার-19 টিমে দে লা ফুয়েন্তের সঙ্গে 2015 সালেও কাজ করছেন, এবং তাদেরকে তিনি ক্যারি করছেন। এই উনাই সিমন, এই মিকেল মেরিনো, তাদের উপরে তার আলাদা এক আস্থা, রড্রিগো এই লেভেলে করছিলেন, এবং এই আস্থাটা স্পেনকে একটা বাড়তি সাহায্য দিচ্ছে এইবারের বিশ্বকাপে, এবং যার সূচনা হয়েছিল গত ইউরো থেকে। যদিও স্পেনের এই টিমটা এত ভালো কিনা এই সংশয়টা দূর হতে একটু সময় লেগেছে। মানে নকআউট ফেজে অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচ, এরপরে পর্তুগালের সঙ্গে যখন আপনাকে একেবারে শেষে গিয়ে মিকেল মেরিনোগুলো জিততে হলো, এরপরে বেলজিয়াম, এই ম্যাচগুলোকে অনেকে অন্যভাবে দেখতে পারেন, কিন্তু বেলজিয়াম আর পর্তুগাল যেভাবে স্পেনকে আটকানোর চেষ্টা করেছিল সেইভাবে স্পেন সেগুলো উতরে গেছে, এবং স্পেনের শক্তিটা তখন আসলে চোখে দেখা যায় না। স্পেনের শক্তি চোখে দেখা গেছে ফ্রান্সের বিপক্ষে, সম্ভবত বিশ্বকাপের ইতিহাসে, স্পেশালি বিশ্বকাপের এরকম সেমিফাইনালের ইতিহাসে আরো খাটো করে যদি নিয়ে আসে বলা যায়, এইরকম ভাবে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে কাছাকাছি মানের দুটো দলের ভেতরে একটা দল ফাইনালে উঠে যায়, এমনটা আসলে অজানা ছিল। কোন দলের বিপক্ষে? কোন ফ্রান্সের বিপক্ষে। তাদেরকে এমনই সাদামাটা বানিয়ে দিল স্পেন, যার পরে এই ফাইনালে
অলিখিতভাবে যখন স্পেন ফাইনাল নিশ্চিত করে ফেলেছে, এই পাশ থেকে আর্জেন্টিনা বা ইংল্যান্ড উঠুক, আপনি জানতেন যে এই স্পেন টিমকে হারানো হবে নিয়ার ইম্পসিবল কাজ, এবং স্পেনের এই শক্তিটাই বাকিদের জন্য ভয়ের কারণ। এবং স্পেন একই কাজটা এই ম্যাচেও করতে চাইবে, আর্জেন্টিনার এগেনস্টেও তারা বল পজিশন নিজেদের কাছেই রাখতে চাইবে, এবং আর্জেন্টিনাকে সেই জিনিসটা আসলে ব্রেক করতে হবে যখন হচ্ছে তাদের কাছে বল পজিশনটা থাকছে। যেহেতু আপনার রড্রিও মানে ওই স্পেন টিমের মিডফিল্ড কন্ট্রোলার, তখন আপনার উইদাউট দ্য বল প্লেয়ারদের পজিশনগুলো কি হবে, উইদাউট দ্য বল ওই পাসিং লেনগুলো আর্জেন্টিনা ব্লক করতে পারবে কিনা। আর্জেন্টিনা যদি খুব বেশি আসলে প্রেসে চলে যায়, যদি তারা প্রেসটা স্পেন বিট করে তারা বলটা ক্যারি থ্রু করে ফেলে সামনে, তখন আর্জেন্টিনার সেট আপটা কি হবে। অনেক হিসেব নিকেশ আলটিমেটলি লিওনেল স্কালোনিকে অন্য ম্যাচগুলোতে যেটা করতে হয়েছে তার থেকেও বেশি হিসেব নিকেশের চ্যালেঞ্জ রয়েছে তিনি যখন তার গুরুর এগেনস্টে এই ম্যাচটায় আলটিমেটলি মাঠে নামবেন। এখন স্পেনের এই দলটায় আপনি আলাদা করে একজনের নাম কি নিতে পারবেন? ধরেন আর্জেন্টিনা দেখলে আপনি বুঝতে পারছেন যে লিওনেল মেসি, তারা হয়তো একটা দল, কিন্তু দলের মূল টার্গেট হচ্ছে লিওনেল মেসিকে একটু সামনের দিকে নিয়ে যাওয়া, লিওনেল মেসির কাছ থেকে খেলাটা বের করে আনতে পারা। কিন্তু স্পেনের এই দলটায় সবাই মিলে একটা দল, এখানে একটা মানে বাক্যে একটা মানে নীতি বাক্যে বিশ্বাস করেন দেলা ফুয়েন্তে, যে যেটা আসলে বি হাইভের জন্য ভালো সেটা বি এর জন্য ভালো, বা বি এর জন্য যেটা ভালো সেটা বি হাইভের জন্য ভালো। এটা একটা প্রোভার্ব, এটা তিনি ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে বলছিলেন। মানে তার এখানে কোনো ইন্ডিভিজুয়াল কোনো তারকা না, বরং ওই তারকা আসলে এই দলটায় কি ইনপুট দিতে পারছেন সেটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এত কিছুর পরেও এই দলে আপনি আলাদা করে রদ্রির নামটা নিতে চাইবেন কেন? রদ্রির নামটা নিতে চাইবেন, রদ্রি যদি একটা ভালো ম্যাচ কাটান, ধরুন বিশ্বকাপের ফাইনালে রদ্রি খুব ভালো করলেন, তার মানে ন্যাচারালি শুধুমাত্র রদ্রি না, রদ্রির আশপাশে যারা আছেন তারা ভালো করছেন, কারণ রদ্রি ইজ দ্য সেন্টার পয়েন্ট। তাকে কেন্দ্র করে স্পেনের গোটা সিস্টেম নড়ে, গোটা সিস্টেম চড়ে, এবং এই কারণে রদ্রির যদি ভালো ম্যাচ যায় তার মানে গোটা স্পেন দল ভালো খেলেছে, এবং আপনি ধরে নিতে পারেন তাহলে স্পেন ওই ম্যাচটা জিতছেও। রড্রির ওপরেই না স্পেনের এই টিমটার আসলে সবকিছু ডিপেন্ড করছে, মানে কন্ট্রোলিং সিস্টেমটা ডিপেন্ড করছে। রড্রি ভালো খেললে স্পেনের অন্যদের কাজটা সহজ হয়ে যায়। আপনি তারকার কথা বলছিলেন, এই দলে আসলে তারকার থেকে এই দল বিশ্বাস করে পারফর্মারে। আপনি একদম উনাই সিমন থেকে ওয়ারথাবাল পর্যন্ত ইচ অ্যান্ড এভরি প্লেয়ার পারফর্মার, ইচ অ্যান্ড এভরি প্লেয়ারের আপনি কোনো না কোনো ম্যাচে আলটিমেটলি কন্ট্রিবিউশন খুঁজে পাবেন। কুকুরিয়ার কথা বলেন, আপনি হচ্ছে পেড্রো পোরোর কথা বলেন, লাপোর্তের কথা বলেন, অথবা কুবার্সির কথা বলেন, তাদের সবার কন্ট্রিবিউশন হচ্ছে গিয়ে স্পেনের ইচ অ্যান্ড এভরি কোনো না কোনো একটা ম্যাচে আপনি হচ্ছে পেয়ে যাচ্ছেন। দানি ওলমোর কথাও আপনি ধরেন, পেড্রি এখন এই টিমটা আসলে সুযোগ পাচ্ছেন না, মনে হয় না ফাইনালের এই ম্যাচটাতেও তিনি সুযোগ পাবেন, এবং মনে হয় না আর্জেন্টিনার এগেনস্টে এই ম্যাচটায় তার স্টার্টিং লাইন আপেও তিনি কোনো পরিবর্তন করতে যাচ্ছেন, এবং তার কাছে কিন্তু এই ফ্রেশ অস্ত্রগুলো কিন্তু আলটিমেটলি রয়ে গেছে দেলা ফুয়েন্তের কাছে। পরে নামা মানে সাবস্টিটিউট হিসেবে যেখানে আর্জেন্টিনার গেম চেঞ্জার কম, স্পেনের কিন্তু গেম চেঞ্জারের সংখ্যা বেশি। মিকেল মেরিনো সেখানে সাবস্টিটিউট হিসেবে নামবেন, পেড্রি সেখানে সাবস্টিটিউট হিসেবে নামতে পারেন, নিকো উইলিয়ামস সেখানে সাবস্টিটিউট হিসেবে নামতে পারেন। সুতরাং অপশনস অল আর অ্যাভেলেবল ফর স্পেন। মিকেল ওয়ারথাবাল ফাইনালে গোল করেন, মিকেল মেরিনো পরে নেমে গোল করেন, অপশনস অনেকগুলো স্পেনের কাছে আছে। স্পেন যে কাজটা করার চেষ্টা করবে, স্পেন নিজেদের ওপরে বিশ্বাস রেখে, নিজেদের ফুটবলের ধারায় বিশ্বাস রেখে তারা বিল্ড আপ প্লেতে যাবে, তারা বল পজেশন রাখবে। বল পজেশন যখন তাদের কাছে থাকবে না, তখন তারা ক্লোজ ডাউন করে বল পজেশন আবার ফেরত আনার চেষ্টা করবে। আর্জেন্টিনা যদি তাদের উপরে চড়াও হওয়ার চেষ্টা করে, আমার মনে হয় না আর্জেন্টিনা খুব বেশি সময় ধরে স্পেনের কাছে চড়াও হওয়ার চেষ্টা করবে, বরং আমার মনে হয় আর্জেন্টিনা এই ম্যাচে বল পজেশন ছাড়াই মানে খেলার চেষ্টা করবে। যে ঠিক আছে, স্পেনের কাছে বল পজিশন থাকুক, তারা কাউন্টারে বা ব্রেক করে ওখান থেকে সামনের দিকে যাবে। এই ধরনের জায়গাগুলো সব সময় গুরুত্বপূর্ণ এবং মহা গুরুত্বপূর্ণ। স্পেশালি আপনি যদি স্পেনের কথা ধরেন, স্পেন আপনাকে অ্যাটাকে গিয়ে ধীর স্থিরভাবে যতক্ষণ না পর্যন্ত তারা ক্লিয়ার আইডেন্টিটি বের করতে পারছে ততক্ষণ পর্যন্ত তারা ওয়েট করবে। এইটা আর্জেন্টিনাকে ফোর্স করতে পারে ডিরেক্ট চ্যালেঞ্জে যাওয়ার, এবং চ্যালেঞ্জে যদি আপনি যান কার্ড দেখার একটা ব্যাপার আছে। এর আগের ম্যাচে আমরা সেমিফাইনাল দেখেছি কুতি রোমেরো আর লিসান্দ্রোর মাঝে দুজন কার্ড খেয়ে বসে আছেন, সেটা আর্জেন্টিনাকে চাপে রেখেছিল। এই ধরনের সিচুয়েশন আর্লি স্টেজে আর্জেন্টিনা অ্যাটলিস্ট এড়াতে চাইবে, কারণ বিশ্বকাপের ফাইনাল শুধুমাত্র 90 মিনিট না আরও বড়ও হতে পারে, এবং সেটাই আসলে আর্জেন্টিনার জন্য তখন চ্যালেঞ্জ হয়ে যাবে। বাট দিন শেষে এটাও ধরেন আর্জেন্টিনা যেভাবে ইংল্যান্ডের ম্যাচটা তারা ফেস করেছে, সেই কনফিডেন্সটা, সেই অ্যাগ্রেসিভনেসটা আর্জেন্টিনা হচ্ছে
ডিরেক্ট না হলেও ইনডিরেক্টলি স্পেনের উপর তারা হচ্ছে আরোপ করতে চাইবে। কারণ আপনি যদি স্পেনকে খুব বেশি আসলে খেলার সুযোগ দিয়ে থাকেন, তখন হচ্ছে আপনি ইন্টারসেপ্ট করছেন না, আপনি হচ্ছে ওই ধরনের চ্যালেঞ্জেও আপনি যাচ্ছেন না, তখন স্পেন কিন্তু অনেক কমফোর্টেবলি, যেহেতু ওই দলে রড্রির মতো একজন ফুটবলার আছে, তিনি হচ্ছে এই গ্যাপগুলো আলটিমেটলি বের করেই ফেলবে। সুতরাং আর্জেন্টিনার কাছ থেকেও আমরা জানি না যে মানে অ্যাপ্রোচটা স্পেনের এগেনস্টে স্কালোনি এই জায়গাটা আসলে কি বের করে। দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি অ্যাপ্রোচ বের হয়। এখন আসি আমরা প্রেডিকশনে। ওয়ার্ল্ড কাপ ফাইনাল প্রেডিকশন, ওয়ার্ল্ড কাপের ফাইনাল প্রেডিকশন, লেটস গো ফর ইট। 1.5 মাস আগেই প্রেডিকশন দিয়েছিলাম স্পেন এবং আর্জেন্টিনার ফাইনাল হবে। আরো আগে 1.5 মাসের বেশি হওয়া উচিত। না 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 না, হ্যাঁ? আমরা সেই শুটটা তো আসলে করলাম ওয়ার্ল্ড আচ্ছা, কাপের হ্যাঁ, মাসখানেক মে আগে, মাসের হ্যাঁ? মে মাসের দিকে। তো তখনই হচ্ছে প্রেডিকশন দিয়েছিলাম, সেটা কি হবে আলটিমেটলি কিভাবে জানি সেটা মিলেও গেল। বাট আমি হচ্ছে 2024 সালের ইউরো যখন স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল, সেই 2024 সালের পরপরই হচ্ছে আমি একটা প্রেডিকশন দিয়েছিলাম। ইনফ্যাক্ট আমি কোনো একটা কন্টেন্টে বলেও ছিলাম যে এই টিমটা 2026 সালে শিরোপা জিততে পারে। সেই শিরোপা জিততে পারার থেকে স্পেন 1 ম্যাচ দূরে আছে। সুতরাং আমিও 2 বছর আগের যে প্রেডিকশনটা দিয়েছিলাম, সেই 2 বছর আগের প্রেডিকশনটাতে এখন পর্যন্ত স্ট্রিক্ট আছি। আচ্ছা, আমার কাছে মনে হয় যে স্পেন এই ম্যাচটায় জিতবে। পরপর 2বার বিশ্বকাপ যেটা অনেক বড় ব্যাপার। এইটা যদি আর্জেন্টিনা পুল অফ করতে পারে, আমি খুশি হব, লিওনেল মেসির জন্য খুশি হব, আর্জেন্টিনার জন্য খুশি হব। কিন্তু আমার কাছে মনে হয় যে ইটস টু ডিফিকাল্ট, মানে টু মাচ টু আস্ক ফ্রম দিস আর্জেন্টিনা টিম যে এই স্পেন টিমটাকে বিট করে বিশ্বকাপ যেটা। দর্শক, আপনি আপনার প্রেডিকশন আমাদেরকে জানাতে তবে পারেন। আমি আপনাদেরকে একটু আশাও দেই, যেই দলে লিওনেল মেসি আছেন, সেই দলের কাছে, সেই লিওনেল মেসির কাছে বিশ্বের কোনো কিছু আসলে অসম্ভব না। সুতরাং 2বার শিরোপা ধরে রাখা, সেটা আর্জেন্টিনা যদি সম্ভব করতে পারে, সেটা লিওনেল মেসির জন্যই সম্ভব করতে পারবে। লামিন ইয়ামালকে আটকাতে হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কে যেতে ম্যাচটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.